রাজনীতির মাঠ নাকি মাঠের রাজনীতি? নবগঠিত সরকার বিএনপির নেতৃত্বাধীন তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার কোন পথে এগোচ্ছে বাংলাদেশ, সমস্ত আয়োজন, সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। দর্শক, নারী দিবসের এই শুভক্ষণে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি এ.কে.এম. সুমন, আপনারা দেখছেন আর.এন.বি নিউজ। আজকে নারী দিবসের এই বিশেষ আয়োজনে আমাদেরকে সময় দিয়েছেন একজন নারী নেতৃত্ব, একেবারে তৃণমূল পর্যায় থেকে যিনি রাজনীতি করে এসেছেন এবং রাজনীতির একজন মানুষ, রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি। আপনার কাছে জানতে চাওয়া যে এই যে রাজনীতির ময়দান, রাজনীতির মাঠ, নারী হিসেবে আপনি যখন রাজনীতিতে আসলেন, কিভাবে রাজনীতিতে আসলেন, যুক্ত হলেন কিভাবে রাজনীতিতে? আমি রাজনীতিতে যেভাবে যুক্ত হয়েছি, বলতে গেলে আমার পরিবার ছিল রাজনৈতিক পরিবার। আমার মানে বাবার যে পরিচয়, আমার বাবা ছিলেন একজন রাজনৈতিক কর্মী। উনি সরকারি অফিসার ছিলেন। তারপরে উনি অবসরে যাওয়ার পরে উনি রাজনীতিতে যুক্ত ছিলেন। তো তার সন্তান হিসাবে আমাদের পারিবারিকভাবেই মানে রাজনৈতিক একটা মানে ধারা চলে আসছে। সেই সূত্রে আমার রক্তে রাজনীতি মিশেছিল, যার কারণে আমি যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে আমি তখন স্টুডেন্ট, কলেজে স্টুডেন্ট। তো তখন থেকে ওনার আদর্শকে আমি ধারণ করতাম। তারপরে আমি যখন লেখাপড়া শেষ করে আমার বৈবাহিক জীবনে যখন পদার্পণ করলাম, তো আমি আমার হাজব্যান্ড উনিও ছাত্র রাজনীতি করতেন। উনিও পরে আমাদের জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত হলেন। হওয়ার পরে আমি তখন শিক্ষকতা করি। যেহেতু চাকরি করি, সংসার চাকরি, আমি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, ওনার মানে দলের মানে লালন করে পরবর্তীতে আমি যখন একটু সুযোগ পেতাম তখনই আমাদের বিএনপির যে কর্মকাণ্ড হতো আমি সেই কর্মকাণ্ডে যোগ দিতাম। অর্থাৎ একেবারে আপনার মানে বাবার রাজনীতি জীবন, এরপরে আসলেন স্বামীর রাজনীতি, মানে মোটামুটি বলা চলে যে একেবারে রাজনীতির সঙ্গেই আপনি শুরু থেকেই জড়িত। তারপরে যখন দীর্ঘদিন শিক্ষকতা করার পরে তারপরে আমি সব সময় মানে দলীয় কর্মকাণ্ডে আমি উপস্থিত থাকতাম। মানে হৃদয়ের এক কোণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য একটা ভালোবাসা কাজ করতো তার। তো তারপরে যখন আমি 2002 সালে থেকে আমি আমাদের দলীয় কর্মকাণ্ডে যুক্ত হতাম, মূলত একেবারে সরাসরিভাবে সম্পৃক্ত হওয়া। তারপরে 2004 সালে আমি রংপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর নিযুক্ত হই, মানে নির্বাচিত হই। এবং ওই সময় আপনি একটা বড় কাজও করেছিলেন। আমি যদি আপনি বলছিলেন যে ওই সময়কার যে এমপি ছিল, পৌরসভার যিনি মেয়র ছিল, তার বিরুদ্ধে সম্ভবত একটা অনাস্থা নিয়ে এসে একটা বড়, এবং সেই সময় তারেক রহমানের সঙ্গেও আপনার কথা হয়েছিল এই বিষয়ে। তারেক রহমানের সঙ্গে অনাস্থা নিয়ে আসছিলাম আমরা, ওনার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। অনাস্থা নিয়ে আসার পরে আমাদের কাউন্সিলর ছিল মোট 20 জন। তার মধ্যে আমি 12 জন কাউন্সিলরকে নিয়ে আমাদের তখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ সেই সময়ে সৌভাগ্য আপনার। ওই সময় ওনার এই 12 জন কাউন্সিলরকে নিয়ে ঢাকায় ওনার সঙ্গে দেখা করছিলাম। তো তারপর 8 বছর আমি কাউন্সিলর ছিলাম।
মোটামুটি মানে একেবারে রাজনীতি এরপর হ্যাঁ। হচ্ছে নেতৃত্ব, মোটামুটি এটা বলা চলে আপনার রক্তেই লেগে আছে। হ্যাঁ। আচ্ছা, এই যে এই ধরেন নারী নেতৃত্ব বা আপনি যেভাবে রাজনীতিতে আসলেন, হয়তো আপনার বাবার পরিবার কিংবা এরপরে ধরেন আপনার ছাত্র জীবন, এরপরে বৈবাহিক জীবনে যখন আসলেন রাজনীতিটা করে গেছেন, হয়তো অনেক কষ্ট ছিল, কিন্তু এরপরেও হাত প্রতিঘাত পেরিয়ে আপনি রাজনীতিটা করেছেন। এই যে আজকের দিনে এসে, আজকে তো নারী দিবস, এই নারী দিবসে বা এই নারী যারা আছে, যারা ধরেন আপনার দলের সঙ্গে যারা যুক্ত, যারা আপনার সঙ্গে রাজনীতি করছেন, রাজনীতিটা আসলে তাদের জন্য এখন কেমন, মানে কঠিন নাকি সহজ, কি মনে হয়? রাজনীতি কঠিন বলবো, আমি তাও বলবো না যে কঠিন করা, নারীদের জন্য রাজনীতি করা কঠিন সেটাও বলবো না, যেটা মানে আমার নিজের থেকে যেটা ধারণা। তো আবার কঠিনও, অনেক পরিবার আছে ওয়াইফ রাজনীতি করতে চায়, হাজবেন্ড করতে দিতে চায় না, তার ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও সে রাজনীতিতে আসতে পারে না। হ্যাঁ। যেহেতু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা, হয়তো দেখা যাবে যে সে রাজনীতিতে আসে, তার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। তো আমার তরফ থেকে আমি যে প্রতিকূলতাটা আমি পাই নাই, আমার হাজব্যান্ড যেহেতু উনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, তো আমি পাইনি। কিন্তু আমি এ পর্যন্ত মানে যত নারীদের সঙ্গে কথা বলছি বা আমার দলে আমি নারীদেরকে সম্পৃক্ত করছি, তার মধ্যে কিছু বাধাগ্রস্ত হয়েছি আর কি। বাধাগ্রস্ত হয়েছে এই কারণেই যে তার স্বামীরা তাদেরকে ঘরের বাইরে আসতে দিতে চায় না। তারপরে বিগত 17 বছর তো গেল আমাদের একেবারে যে দমন পীড়ন নির্যাতন, এখানে পুরুষরাই একটা দলের কর্মকাণ্ডে থাকতে ভয় পেত, সেখানে নারীদের তো কথাই নেই। তারপরেও আমরা রংপুরে আমার নেতৃত্বে এই যত এই স্বৈরাচার সরকারের আমলে যত প্রকার আমাদের কেন্দ্রের থেকে যে কর্মসূচিগুলা দিয়েছিল, আমার নারীদের উপস্থিতি অনেক ভালো ছিল। নারীরা আমাদের রংপুরে বিশেষ করে আমাদের নারীরা অনেক মানে তাদের অ্যাক্টিভ ছিল, তাদের অনেক সাহসিকতারও তারা পরিচয় দিছে। যেমন পুলিশ ছিল, আমরা আমাদের দলীয় কার্যালয় পুলিশ পাহারা ছিল, তার মধ্যে থেকে আমরা তাদেরকে মানে সরিয়ে দিয়ে আমরা রাস্তায় নামছি। হ্যাঁ, তো এগুলো দিক দিয়ে বলা যায় যে সাহস জুগিয়ে আসলে চলাটাই মূলত রাজনীতি। তবে পুরুষদের তুলনায় নারীদের রাজনীতিটা মনে হয় একটু কঠিনই। সেটা কঠিন, নারীদেরকে সংসার সামলাইতে হয়, স্বামীকে সামলাইতে হয়, বাচ্চাকে সামলাইতে হয়। তো এগুলোর দিক দিয়ে চিন্তা করলে তো নারীদের জন্য কঠিন। তারপরেও আমরা কিন্তু নারীদেরকে ঘর থেকে বের করিয়ে আনতে সক্ষম হচ্ছি। আমরা এই এখন বর্তমানে যে আমাদের রংপুরের যে পরিস্থিতি, অনেক স্বতঃস্ফূর্তভাবে মহিলারা রাজনীতি করতে চাচ্ছে, তারা অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে, আগে যেটা ছিল না, এখন অনেক সাড়া পাওয়া গেছে। এই যে 24-এর পর আপনি কথা বলছিলেন, 24 পরবর্তী রাজনীতির কথা বলছিলেন, বা আপনি এখন রাজনীতি করছেন, এখন তো সরকার দলীয় আপনারা বলা চলে যে আপনারা সরকারে আছেন। তো সেই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু মানুষ বলে যে রংপুরে কিন্তু বিএনপির কেউই ক্ষমতায় আসতে পারেনি, বা আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্ন গণমাধ্যমে দেখছি আপনার নাম। আমরাও প্রত্যাশা করি যেন দল বিবেচনা করে সেই দিকটা। তো এই যে আপনি যদি রাজনীতিতে বা আপনাকে যদি সেই সুযোগটা দেয় সরকার, সংরক্ষিত আসনে যদি আপনি ডাক পান, তাহলে রংপুরকে নিয়ে আপনার কি চিন্তা আছে? রংপুর আমাদের অনেক অবহেলিত। দীর্ঘ 40টা বছর আমাদের দলীয় কোনো এমপি নেই। সব সময় যখন আমাদের দল ক্ষমতায় ছিল তখনও ছিল অন্য আরেক দলের এমপি। এই 40 বছরে মোট কথা কোনো দলীয় আমাদের কোনো এমপি নাই, যার কারণে আমাদের রংপুরে কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। এটা রংপুরের প্রতিটা ব্যক্তি, প্রতিটা জনগণই স্বীকার করবে যে রংপুরে কোনো উন্নয়ন হয় নাই, যার কারণে
আমার প্রত্যাশা, আমার রংপুরের উন্নয়নের জন্য, রংপুরে কোনো কর্মসংস্থান নাই, কোনো কলকারখানা নাই, যার কোনো নারীদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমাদের এখানকার নারীরা যায় ঢাকায়। সেই ঢাকায় গার্মেন্টস গার্মেন্টসে করে। কাজ করতে, কোলের বাচ্চা রেখে যায়, অনেক মানে দুর্বিষহ জীবন। সেখানে আমাদের এখন বর্তমান সরকার যে কর্মকাণ্ড উনি শুরু করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে কর্মকাণ্ড গোটা বাংলাদেশ ব্যাপী, তার মধ্যে রংপুরের জন্য আমি মনে করি যে অর্থাৎ যদি- মানে রংপুরের জন্য একজন যেহেতু এমপি নেই, যারা কাজ করবেন তারা যেহেতু নেই, সেহেতু মানে যদি একজন নারী নেতৃত্বকে এখানে দেয়া হয়, তাহলে অন্তত পক্ষে অবহেলিত যে রংপুর, সেটার জন্য যারা বিরোধী দলে আছেন তারা তো কাজ করবেনই, পাশাপাশি আপনি থাকলে কাজটা আরো বেশি হলো বা আরো বেশি হবে। ছিনায় নিয়ে আসতে পারলেন, আপনি যে উন্নয়নগুলো করতে পারলেন। হ্যাঁ। এই জন্য আপনার যে টার্গেট, আপনি বললেন নারীদের কর্মসংস্থান বা না বিশেষ করে নারীদের জন্য কিছু নেই, সেরকম বিষয়গুলো আপনি নিয়ে কাজ করবেন। তো এর পাশাপাশি আর একটি অন্য বিষয়ে ঢুকতে চাই, যে কর্মক্ষেত্রে আপনি বলছিলেন যে নারীদের কর্মক্ষেত্রের বিষয় নিয়ে কথা বলছেন। আসলে এই বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান সময়ে অতীতের মানে অভিজ্ঞতা থেকে আপনার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাতে আসলে কর্মক্ষেত্রে নারীদের মানে পরিবেশটা কেমন আসলে, মানে এটা কেমন নারীদের? নারীদের পরিবেশ কর্মক্ষেত্রে এই রংপুরের কথা বলতেছেন? রংপুর বলেন, সারা দেশ বলেন, আমরা আপনার অভিজ্ঞতাই একটু শুনতে চাই। হ্যাঁ, তা আমার অভিজ্ঞতায় আমি যতদূর আমি নারীদেরকে নিয়ে কাজ করি, হ্যাঁ, নারী আমার যেহেতু আমি কাউন্সিলর ছিলাম তৃণমূল পর্যায়ে, নারী পুরুষ সবার সঙ্গেই আমার কর্মকাণ্ড ছিল। সেখানে নারীরা ইচ্ছা করলে, নারীদের মধ্যে যদি সচেতনতা যদি জাগ্রত হয়, তাহলে নারীরা অনেক কিছুই করতে পারে। কিন্তু এখানে হয় কি, নারী যে একটা নেতৃত্ব, সেই সুযোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাহলে আমরা আমাদের নারীদেরকে অনেক ভালো পরিবেশও দিতে পারবো, আমরা তাদের জন্য তাদের উন্নয়নের জন্য কাজও করতে পারবো, এটা আমি মনে করি। এই যে মানে সুযোগ্য নেতৃত্বটা, অর্থাৎ বলা চলে যে কর্মের পরিবেশ নিশ্চিত করতে হলে আগে মানে নেতৃত্বটা ঠিক লাগবে, মূলত এটাই। আমরা কথা শুনছিলাম আরজানা সালেক এবং আরজানা বেগম, তার কথা শুনছিলাম। তিনি আসলে বলছিলেন তার রাজনৈতিক যে দীর্ঘ রাজনীতির কেরিয়ার, রাজনীতির ঝুলি, সেই গল্প থেকে আমরা আরও কথা শুনবো। তার কাছে একটু তথ্য দিতে চাই। আরজানা সালেক, যিনি এর আগে তিনি বলছিলেন যে তারেক রহমানের কাছে গিয়ে তিনি সেই সময়ে কিন্তু রংপুরের যে উন্নয়নের জন্য তৎকালীন যে পৌর মেয়র ছিল তার বিরুদ্ধে গিয়ে তিনি আন্দোলনের যে ডাক, সেটিতে বিষয়ে কিন্তু তারেক রহমানের সঙ্গে কথা বলে সেটি সুরাহা নিয়ে এসেছিলেন। তো নিঃসন্দেহেই বলা যায় যে একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ তিনি এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। তো এমন একজন রাজনীতিবিদ আগামী এই যে সংসদ নির্বাচনের যে সংসদ অধিবেশন শুরু হবে তার আগেই হয়তো দলীয় যে মনোনয়ন সেটি দেয়া শুরু হবে। তো সেই দলীয় মনোনয়নের কিন্তু দৌড়ে তিনি কিন্তু এগিয়েই আছেন এবং তিনি এর আগে রংপুর সিটি কর্পোরেশনের একজন সংরক্ষিত আসনের কাউন্সিলরও ছিলেন। তো সব মিলিয়ে বলা চলে যে রাজনৈতিক তার সুদীর্ঘ কেরিয়ারে তিনি মোটামুটি এই রাজনীতিটাকে নেতৃত্ব দিয়েই আসছিলেন। আমরা ফিরতে চাই আরজানা সালেক আপনার কাছে। এই যে আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা, আন্দোলন এবং সংগ্রাম যেটি হয়ে এসেছে, এখানে নারীদের ভূমিকা কেমন ছিল আপনি কি মনে করেন, আপনার কাছে কেমন মনে হয়? নারীদের ভূমিকা খুব ভালো ছিল। কি কারণে, যখন আমাদের যে পরে যে নির্বাচনটা হয় আওয়ামী লীগ সরকারে, আমাদের কেন্দ্রের থেকে নির্দেশ ছিল যে আমরা নির্বাচনটা প্রতিহত করার জন্য লিফলেট, তারপরে মিছিল, মিটিং, এগুলো কিন্তু আমরা করেছি। আমাদের মহিলা দলের থেকেও করেছি। নারীদেরকে নিয়ে আমরা পুলিশের হয়রানি ছিল সম্ভবত তার আপনি এই মধ্যে- কাজ করার কারণে আপনাকে পুলিশ অ্যাটাকও হ্যাঁ, হয়েছিল। নারী মানে পুলিশের হয়রানি ছিল, তার মধ্যেও আমরা নারীদেরকে নিয়ে আমরা ওই লিফলেট বিতরণ করছি, হ্যাঁ, যাতে এই নির্বাচনের বিপক্ষে যাতে নির্বাচন না হয়। তো বেশ সারা আমাদের মেয়েরা অনেক কাজ করছে তখন সেই সময়।
এই যে মানে সেই সময় তো আপনি এই যে লিফলেট বা এই ধরনের সরকারের বিপক্ষে কাজ করতে গিয়ে পারিবারিক তো একটা হেনস্থা আছেই, ধরেন আপনার স্বামীর বিরুদ্ধে বা আমার হাজবেন্ড বাসায় husband, ঘুমাইতে হ্যাঁ, পারে নাই, আমার ছেলেরা ঘুমাইতে পারে নাই, এমন একটা দীর্ঘদিন পরিস্থিতিতে এই কত সাংসারিক মামলার জীবনে, শিকার হয়েছি আমি। এই সাংসারিক জীবনে মানে এইটা তো ধরেন আপনার পারিবারিক বা আপনার যিনি বাড়ির কর্তা তার বিরুদ্ধে তো আছে, এরপরে আবার আপনিও করতেছেন, হ্যাঁ। তো এই আসলে প্রতিকূলতাটা কেমন ছিল? প্রতিকূলতাটা আপনি তো ছিল, একজন গৃহিণী, হ্যাঁ তো সামলায়া রাজনীতি করা, হ্যাঁ, আবার পরিবারকে সামলানো, আবার আমাদের মানে যে কর্মকাণ্ডগুলা আমাদের এগুলো কেন্দ্র করা। থেকে দিত সেগুলো পালন করা, অনেক প্রতিকূলতা ছিল, কিন্তু তারপরেও আমরা থেমে থাকিনি, তো আমরা করেই গেছি। আমার রাত্রে আমার বাসায় পুলিশ যেত, আমি সারা রাত ঘুমাইতে পারতাম না, আমার স্বামী তো বাসায় থাকতো না, আমার এমনকি আমার ছেলে, ছোট ছেলে রাজির সঙ্গে জড়িত না, আমরা হাজব্যান্ড ওয়াইফ আছি, কিন্তু আমার ছেলে তো জড়িত না, সেই স্টুডেন্ট, সেও ভয়ে বাড়িতে থাকতো না, কেন বাবাকে না পেলে ছেলেকে তুলে নিয়ে যেত, সেই ভয়ে বাসায় থাকতো না দীর্ঘদিন। তো একটা সবসময় একটা এই হয়রানির একটা আতঙ্ক থেকেই যেত মনের মধ্যে। তারপরেও আমরা থেমে থাকিনি, আমরা নারীদেরকে নিয়ে আমি সব সময় আমার দলীয় কর্মকাণ্ড বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমি সারাও পেয়েছি, নারীরা আমার সঙ্গে ছিল। না এই ছিল বিধায় তো আপনি এখনো একটি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই যে রাজনীতি বা এই যে আপনি বলছিলেন যে পুলিশের ধাওয়া, পুলিশের হয়রানি, মানে আপনার কাছ থেকে একটু গল্প শুনতে চাই যে এই যে ওই সময়ের আপনার সবচেয়ে এখন পর্যন্ত খুব কষ্ট লাগে এমন একটা ঘটনা একটু যদি বলেন। মানে ওই সময়ে ধরেন অ্যারেস্ট বা এই ধরনের কোনো ঘটনা আছে ভিতরে কষ্ট দেয় এখনো, যে রাজনীতি করতে গিয়ে এরকম কেন হবে? একদিন আমরা কয়েকজন আমাদের দলীয় কর্মী মেয়েদেরকে নিয়ে আমরা গেছিলাম এই এরশাদনগর, হ্যাঁ। অনেক দূরে, আমরা তো বিভিন্ন দূরে দূরে, সেই কোথায় যে কি 20 মেগাওয়াট, তারপরে কেরানীপাড়া, আমার বাসা তো এখানে কামাল কাসনায়, তারপরে মানে মোট কথা পুরো মহানগর আপনি মহানগরে, চষে বেরিয়েছেন। বিভিন্ন এক এক দিন আমরা প্রোগ্রাম করে এক এক দিন এক এক মহল্লায় যাইতাম। তো একদিন আমরা জানতাম না একটা গলির ভিতরে পুলিশ ছিল, আমরা বুঝতে পারিনি। আমরা প্রায় 10-12 জন মহিলা, আমরা লিফলেট হাতে সবার, তখন ওই পুলিশ আমাদেরকে দেখে আমাদেরকে মানে মানে ধরার জন্য ওই লিফলেটগুলো হাতে পাইলেই তো ধরবে, তাড়াতাড়ি করে আমি ওই ইশারা দেওয়ার পরে তাড়াতাড়ি করে ওরা মানে অর্থাৎ বলা চলে যে এই যে ওই সময়ে কি মানে কিরকম পরিস্থিতি হতে পারে এটা আসলে বোঝা যায়। আপনি হয়তো হেসে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু মানে আমি আসলে চিন্তা করছি যে ওই মুহূর্তে পুলিশের যে আগ্রাসী মনোভাব, এবং সেখানে একজন নারী, আপনি তাও আবার আপনার নেতৃত্বে আপনি বের করে নিয়ে আসছেন অন্যদেরকে বাড়ি থেকে, যে এদেরকে ধরলে আবার আপনার কি পরিস্থিতি, তারা তাদের পরিবার চাপ দেবে, এইটা আমার ভিতরে খুব টেনশন কাজ করতো যে আমার কি হয় হোক, কিন্তু আমার সঙ্গে কর্মীরা আসছে তারা যেন কোনো প্রকার বিপদের সম্মুখীন না হয় বা পুলিশি হয়রানির শিকার না হয়, এটা আমার একটা খুব মানে অনেক ভয় টেনশন ছিল, আমার জন্য একটা চ্যালেঞ্জও ছিল। হ্যাঁ, যে তাদেরকে নিরাপদে আবার পৌঁছে দেওয়া, তো আমাদেরকে করতে হয়েছে, যেহেতু আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন উনি জেলে ছিলেন, ওনার উপরে কত নির্যাতন, কত কি, ওনার চিকিৎসা দেওয়া হয় নাই, রোগে শোকে উনি কাতর ছিলেন। হ্যাঁ, আমরা ওনাকে যাতে আমরা মুক্ত করতে পারি, এটাও আমাদের একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমাদের নিজের জীবনের কথা আমরা কখনোই চিন্তা করিনি। এই যে নতুন সরকার তো এসেছে, ক্যাবিনেট গঠন হয়েছে, মন্ত্রিপরিষদ হচ্ছে, সংসদ হবে, তো অ্যাজ এ নারী নেত্রী, হোয়াট এভার আপনি দলের কেউ এরকম বিষয়ে না, যে আপনি একজন রাজনীতিবিদ বা রাজনীতি করছেন একজন সাধারণ নাগরিক হিসেবে, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? এই সরকারের কাছে আমার প্রত্যাশা বলতে, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগগুলো নিচ্ছেন, যেমন
ঢাকায় নারীদের জন্য উনি বাস চালু করতে চাচ্ছেন, যার ড্রাইভার থাকবে নারী, কন্ডাক্টর থাকবে নারী। তো অনেক এর আগে দেখা গেছে যে অনেক বাসে মেয়েরা নির্যাতিত হয়, হ্যাঁ, ড্রাইভার হেল্পারের মাধ্যমে। সেই ভয়টা থাকবে না। এটা একটা অনেক ভালো উদ্যোগ। তার জন্য আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানকে অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই। তারপরে আবার উনি আমাদের এই মহিলা দের জন্য, আমাদের সমাজে এই দুস্থ মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ড, এটা দেওয়ার জন্য যে 10 তারিখে উদ্বোধন করবেন উনি, এটা আমাদের দুস্থ মা বোনদের জন্য খুব সুখের সংবাদ। মেয়েরা স্বাবলম্বী হবে, তারা এই ফ্যামিলি কার্ডটা যারা পাবে তারা স্বাবলম্বী হবে। এটা অনেক ভালো উদ্যোগ। তার জন্য ওনাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। তারপরে ওনার যে 31 দফা আছে, 31 দফা যে উনি প্রণয়ন করছিলেন, এটা বাস্তবায়নের জন্য আমরাও অনেক এই 31 দফার জন্য আমরাও অনেক কাজ করেছেন, এখনো কাজ করে যাচ্ছেন। কাজ করছি 31 দফার জন্য। তো এইটা উনি বাস্তবায়ন করার যে পরিকল্পনা নিয়েছেন তার জন্য ওনাকে সাধুবাদ জানাই। আর এটা আমাদের পরবর্তী দলীয়ভাবে আপনি এই প্রধানমন্ত্রীর কাছে, বর্তমানের প্রধানমন্ত্রী, পরিবর্তিত সময়ের প্রধানমন্ত্রীর কাছে আপনি কি চান, প্রত্যাশা কি? আমার প্রত্যাশা এই এই রংপুরের থেকে যদি সংরক্ষিত আসনের নারী আর সংরক্ষিত নারী আসনের যদি এমপি উনি দেন, তো আমার প্রত্যাশা যদি দল আমাকে যদি মূল্যায়ন করে, আমাদের দলের চেয়ারম্যান যদি মূল্যায়ন করে, আমি আমার এই রংপুরের জন্য, আমার এলাকার জন্য আমি নিঃস্বার্থভাবে আমি জনগণের খেদমতে আমার বাকি জীবনটা উৎসর্গ করতে চাই। আমার যে অতীত জীবনে আমার যে অভিজ্ঞতা আছে, আমি সারা জীবন মানুষের পাশে, দুস্থ মানুষের পাশে থেকেই এ পর্যন্ত এসছি। তো আমি চাই যে রংপুরের যে অবহেলিত রংপুর, এখানে আমাদের দলীয় কোনো এমপিও নাই। তো সেক্ষেত্রে আমাদের এলাকার যে উন্নয়ন, নারীদের উন্নয়ন, সার্বিক উন্নয়নের জন্য এই যেমন কর্মসংস্থান, তারপরে এখানে কলকারখানা স্থাপন করার বিষয়ে সহযোগিতা করা, তারপরে এই যে নারী বান্ধব যেগুলো কর্মসূচি আছে সেগুলো বাস্তবায়ন করা, এগুলো আমার ঐকান্তিক ইচ্ছা। আরও সরকারের যে ভালো ভালো কর্মকাণ্ড থাকবে সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এটাই আমার। অর্থাৎ মানে যেহেতু আপনার দলের এখানে এমপি নেই, সেহেতু সংরক্ষিত আসন থেকে যেহেতু আপনি একেবারে তৃণমূল থেকে উঠে এসেছেন, তো আপনাকে যদি দল মূল্যায়ন করে তাহলে তৃণমূলের যারা আছে, যারা এই যে আপনার সঙ্গে লিফলেট বিলি করতে গিয়ে পুলিশের মুখে পড়েছিল, তাদের উন্নয়নে, তাদের কল্যাণে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, এটাই তো আপনার প্রত্যাশা। এটাই আমার প্রত্যাশা। নিশ্চয়ই আমরাও সেটি প্রত্যাশা করি যে দল যদি মূল্যায়ন করে। নিশ্চয়ই তারেক রহমান এবারে আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এত নতুন এমপিকে নিয়ে কখনো সরকার গঠন হয়েছে বলে আমাদের জানা নেই। হয়তো আমাদের বয়সে তো আমরা ভোট দিতে পেরেছি কিনা, কেউ অনেকেই হয়তো সেটি বিষয়ে জানেও কিনা সেটাও সন্দেহ রয়েছে। তবে আমরা চাই যে যদি আমরাও তো রংপুরের সংবাদ কভার করেছি, আপনাকে দেখেছি পার্টি অফিসে আপনি কিভাবে আন্দোলন সংগ্রামে ছিলেন। তবে দলের মূল্যায়ন যেটি হবে, দলের মূল্যায়নে যদি আপনাকে মূল্যায়ন করে তাহলে আমরাও প্রত্যাশা করব রংপুরের মানুষের উন্নয়নে, রংপুরের মানুষের প্রত্যাশা পূরণে আপনি কাজ করবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু আমরা আপনাদের কাছে করতে চাই। ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনার যারা নারী নেত্রী রয়েছে, যারা আপনার সঙ্গে রাজনীতি করেছে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা, কোনো মেসেজ আছে কিনা, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমার যারা সহকর্মী আছে, নারী নেত্রী, কর্মী, নেতৃস্থানীয়, আজকে আমরা একটা ইফতার মাহফিল করেছি। হ্যাঁ, তো
অনেক, প্রায় 800 জন নারীকে নিয়ে নারী। বিশাল আয়োজন। হ্যাঁ, সবার প্রত্যাশা আমাকে নিয়ে। তারা সবাই বলতেছে, আপা আমরা আপনাকে চাই। তাই তোমরা দোয়া করো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক চৌকস, অনেক ওনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উনি কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে উনি কাজ করে যাচ্ছেন। তো ওনার দৃষ্টিতে যদি আমার মতো একজন নিবেদিত প্রাণ কর্মী যদি তার দৃষ্টিতে পড়ে, তো এটা আমার জন্য সৌভাগ্য। আমার যারা নেতাকর্মী আছে, আমার যারা অনুসারী আছে, তাদের জন্য হয়তোবা কল্যাণ ডেকে আনবে। কল্যাণকর হবে, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ আপনাকে আরজানা সালেক, আমাদেরকে সময় দিয়েছেন আপনি। আজকে নারী দিবসের এই বিশেষ আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এমন একজন নারীকে যিনি রাজনীতির মাঠে প্রতিকূলতা কাটিয়ে রাজনীতি করেছেন। এমনই একজন রাজনীতিকের সঙ্গে আমরা আজকে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তার জীবনের গল্প, তার প্রত্যাশা, মানুষের কাছে তিনি কি প্রত্যাশা করেন, সরকারের কাছে তিনি কি চান, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। এবং আমরা তিনি যেহেতু তার দীর্ঘ জীবনে রাজনীতি করে এসেছেন এবং বর্তমানে যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে যেহেতু তিনি এর আগেও তার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে মিট করার, তো সেই হিসেবে আসলে বলাই যায় যে তিনি আসলে রাজনীতির মাঠে কিভাবে চড়াই উতরাই তার রয়েছে। এসব প্রতিকূলতা কাটিয়ে আজ তিনি সফল নারী বলা যায়। যদি দল তাকে মনোনয়ন দেয়, তিনি সংসদে যদি যান, তাহলে অবহেলিত রংপুরের জন্য কাজ করবেন, এমনটি প্রত্যাশার কথাও কিন্তু তিনি জানালেন। দর্শক, যে যেখান থেকে আরএনবি নিউজের সঙ্গে যুক্ত হয়েছেন, আরও পরবর্তীতে যারা যুক্ত হয়ে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, তাদের সকলকেই এখনকার মতো আমন্ত্রণ, শুভকামনা এবং শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রত্যাশা করছি আপনিও ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ সুমনকে। ধন্যবাদ অনেক আপনাকেও। ধন্যবাদ। আচ্ছা।